দীর্ঘদিন চলতে থাকে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলছে যে অনির্দিষ্টকালের জন্য আমরা কিন্তু কোন ধরনের অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখার জন্য আস্থা রাখা যৌক্তিক নয়, যৌক্তিক হবে না। এবং যদি দল যদি সিদ্ধান্ত নিয়ে নেয়, যদি সিদ্ধান্ত নেয় যে না আমরা বিরোধী দল এই ইউনূস সাহেব সরকারের এবং আমরা বিরোধী দল থেকে ওনাকে একটু বাধ্য করব এই দেশে গণতান্ত্রিক পথে মানুষকে নিয়ে যাওয়ার জন্য এবং নির্বাচন দেওয়ার জন্য, ইটস এ ম্যাটার অফ ডিসিশন অনলি। এইটা একমাত্র সিদ্ধান্তের ব্যাপার এবং তারেক রহমানের ইচ্ছার ব্যাপার। আমি কথাটা খুব ক্লিয়ারলি বললাম। বিএনপি যদি মাঠে নামে এখন কিন্তু মাঠে আর আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের মতো এত বড় সংগঠন গ্রামে গ্রামে এই যে শহরে মহল্লায় বৈশাখ আন্দোলন করতেছে, মানে আমি 100 লোকের নাম বলবো যারা আওয়ামী লীগ করতো, তুলার বস্তার মতো উড়ে গেছে আন্দোলনের সামনে, তুলার বস্তার মতো। আর ইউনূস সাহেবরা তার লোকেরা ওই যে এনসিপি করে ন্যাশনাল কি পার্টি, এরা থাকবে সামনে। আর ওই যে কালো শক্তি তো সকালবেলায় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কইয়া মাঠ থেকে চুপ করে যাইব। কালো শক্তি আমি বললাম সেই শক্তিটা একটু যত বেটাগিরি করুক। ওকে, কাজে আমি মনে করি যে এই দেশের একমাত্র সমাধান হইল নির্দিষ্টভাবে একটা রোড ম্যাপ দিয়া ইলেকশনের ব্যবস্থা করা এবং যারা মেজরিটি হবে তাদের কাছে দায়িত্ব দিয়ে তার করা। সংস্কার সবচেয়ে অজনপ্রিয় শব্দ হবে, আর সমন্বয়ক, এই দুইটা শব্দ। সংস্কার হইল যখন মানুষ বাহানা করবে তখন একজন আরেকজনকে বলবে আরে তুই তো সংস্কারের মতো কথা করছিস। আর সমন্বয়ক হইল যখন বাটপারি করবে তখন তুই তো সমন্বয়কের ঘরের সমন্বয়ক রে। এই দুইটা শব্দ এই জায়গাতে যাবে, সংস্কার এবং সমন্বয়ক। আমি বলে দিলাম, মনে রাখি। ফ্যাসিবাদের পতন ঘটলেও জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হয়নি। সেই গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে রাজনৈতিক দলগুলো আসলে কতটা হাঁটছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে সে ঐক্যটা আছে এই মুহূর্তে? এখন সরি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নগুলো আমার দৃষ্টিভঙ্গি থেকে একরকম আমি চিন্তা করি, এর সঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি বা আজিজ ভাই বা অন্যের কারো দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। এই যে আপনি বলেন যে ফ্যাসিস্টের পতনের পর থেকে কথাটা বললেন, যে এই ফ্যাসিস্ট কথাটা কিন্তু প্রথম বাংলাদেশে দেশের ভিতরে থেকে শেখ হাসিনা সরকারের উপরে আমি আরোপ করছি ফ্যাসিস্ট। কিন্তু আজকের প্রেক্ষাপট কি এটা প্রমাণ করে না যে 5ই আগস্টের পরে আমরা যারা দায়িত্ব নিলাম কোনো কিছু না, আমাদেরকে মানুষ দায়িত্ব দিল, আমরা নির্বাচিত না, আমরা কোনো রাজনৈতিক দল না, কিন্তু আমাদের আচার আচরণগুলো এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে জায়গায় অনেক জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় যে শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট আচরণ এবং বর্তমান সরকারের কিছু আচরণ প্রায় কাছাকাছি চলে যাচ্ছে। যেটা হওয়া উচিত ছিল না, এটা তাদের দায়িত্ব না। তাদের দায়িত্ব প্রথম এবং প্রধান দায়িত্ব এক, নির্বাচনের, এবং সেটা জাতীয় নির্বাচন, নট ইউনিয়ন পরিষদের নির্বাচন। দেখেন ইউনিয়ন পরিষদের নির্বাচনটা যে দিবে তারা, বা মিউনিসিপ্যালিটি বা সিটি কর্পোরেশন, দুর্ভাগ্যজনকভাবে বলি এই যে লোকটাকে বসাইছে আলী রিয়াজ, ওই তো সব করতেছে ওই ইউনূস সাহেবের পরেই তারও, সে একটা আমেরিকান নাগরিক, আমি তাকে চিনি। সেইটা নাই বললাম, চিনা অচেনার কথা না, একজন বিদেশি নাগরিক আমার দেশে আইসা 60 বছর আগে যে আইয়ুব খান 62 সনে যে সংবিধান করছিল সেইখানে যে বেসিক ডেমোক্রেসির যে প্রবর্তন করছিল, সেই বেসিক ডেমোক্রেসিকে আইয়ুব মানে আবার প্রবর্তন করতেছে ইউনিয়ন পরিষদে, যেটা 69-এর হাজার হাজার মানুষের রক্ত, কোটি কোটি মানুষের আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এর মধ্য দিয়ে আমরা যে বেসিক ডেমোক্রেসিকে বাতিল করিয়া এক ব্যক্তি এক ভোট, জনগণের ভোট, এহিয়া খান সাথে
এই যে অবস্থাটা এরা সৃষ্টি করতেছে, আইয়ুব খানের দিনকে প্রতি ইউনিয়নে কিছু মেম্বার হবে, নির্দিষ্ট ব্লকে মেম্বাররা চেয়ারম্যান বানাবে। এখন দেখা যাবে বাংলাদেশের সামাজিক পরিস্থিতি যা হয়েছে, অর্থাৎ ইউনিয়নটাকে নেতৃত্ব শূন্য করে ফেলা হবে, এখানে সব নেতা হয়ে যাবে। 12 জন যদি মেম্বার হয় 12 জনের নেতা হবে, না হলে কিছুদিন পরে পরে শরীরটারে একটু মুচড় দিয়ে বলবে, চেয়ারম্যান সাহেব ঠিক মতো ব্যবহার না করলে আপনার সঙ্গে আমি থাকতে পারবো না, আপনাকে আবার চেঞ্জ করে ফেলবো। সেই যে আইয়ুব খানের আমলে, আইয়ুব খানের একটা স্লোগান ছিল, আইয়ুব খানের মূলনীতি উন্নয়নের রাজনীতি। আর শেখ হাসিনারও স্লোগানটা এরকমই ছিল, উন্নয়ন চাও বেশি না গণতন্ত্র চাও বেশি। শেখ হাসিনার মূলনীতি আমি দেখতাম লেখা আছে উন্নয়নের রাজনীতি। এই যে আমরা ধীরে ধীরে পাকিস্তানের সেই সব ডিক্টেটরদের আইন সংবিধান ফিরায় আনার যে চেষ্টা করছি, এখন যে আপনি বলতেছেন যে এরা ধরেন ইউনিয়ন পরিষদ ইলেকশন যদি দিয়ে দেয়, যাদের জামাত চাচ্ছে, তাদের লোকজনেরা চাচ্ছে জিনিসটাকে, পার্লামেন্ট ইলেকশনটাকে বিলম্বিত এবং প্রলম্বিত করার জন্য এবং একদম উদাও করে দেওয়ার জন্য, এমনও তারা আইন করতে পারে যে ওই যে যারা মেম্বার যারা হবে তারা ভোট দিয়ে এমপি বানাবো। ওদের তো কথাবার্তা আমি এরকমই দেখতেছি, এত যা ইচ্ছা তা বলতে পারে। যে দেশের পরিবেশ মন্ত্রী বলতে পারে বাংলাদেশের নতুন মানচিত্র হবে, এই দিনে তো তার চাকরি যাওয়া উচিত। আপনি কি চান নাকি বাংলাদেশের নতুন মানচিত্র হোক? যা হোক, আমি যে কথাটা বলতে চাই, তারা এইভাবে যে আচরণগুলো তারা করতেছে, মানুষকে না জিজ্ঞাসা করিয়া একটা দেশের একটা বিশাল করিডোর, যে করিডোরটা দিলে পরে আমার দেশের স্বাধীনতা শুধু হুমকির সম্মুখীন হবে তা না, আমার দেশের স্বাধীনতা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। সেই করিডোরটা আপনি কাউকে জিজ্ঞাসা করলেন না, প্রথমে বলছে দিয়ে দিছি, পরে যখন বিএনপি বা অন্যান্য দল বলছে যে আমাদেরকে না জিজ্ঞাসা করে আপনি দিয়ে দিবেন, বলছে না দেই না এখনো, তবে দেওয়ার এক পথে আছে, এটা করিডোর দিয়ে দিলেন। আপনি হাসিনাকে ফেসিস্ট বলেন, ফেসিস্ট তো দেয় নাই। সেন্ট মার্টিন দ্বীপ, হাসিনা তো প্রত্যেক দিনই বলতো যে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিলে ক্ষমতায় আরো কিছুদিন থাকতে পারি। এমনকি তার যে একজন বাবা ছিল, যে মানুষটা সবচেয়ে খারাপ বাংলাদেশের, তার নাম শেখ মুজিবুর রহমান। এই খারাপ মানুষটা কিন্তু 1971 সনের 23শে মার্চ পাকিস্তানের তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূতের নাম ছিল ফারল্যান্ড। আজিজ ভাই এগুলো জানে। সেই ফারল্যান্ড এসে কিন্তু অনেক কথার পরে প্রস্তাব দিছিল। আমেরিকা তো নিজের স্বার্থটা আগে দেখে, মিস্টার মুজিব স্বাধীনতা নেন কিন্তু সেন্ট মার্টিন ডে আমাদের স্টিমারটা বেরার একটা সুযোগ করে দেন। আমরা দিয়াগো গার্সিয়া থেকে চলে যাব, কাজে এখান তো আমাদের স্টিমার বেরাইতে হবে এশিয়াতে, প্যাসিফিকে। শেখ মুজিব সেদিন উত্তর দিয়েছিল, আমার দেশের 1 ইঞ্চি জায়গা দিও, আমি বাংলাদেশ চাই না বা আমি করতে চাই না। তো এই যে দেশ আপনি বলেন, কাকে আপনি বলবেন ভালো বা খারাপ? আমি যদি বলি আপনাকে আজকে যা হচ্ছে এগুলো হওয়া উচিত না, আইনে আদালতে 5ই আগস্টের আগে যা ছিল এখন তাই আছে, তার চেয়ে আরো খারাপ হয়েছে। নিম্ন আদালত গুলো বাদ দিলাম, এটা সরকার নিজে চালায়, কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখন তো আর স্বৈরাচার নাই। আপনি 5ই আগস্টের আগের কথা বললেন, এখন তো আর স্বৈরাচার নাই। 5ই আগস্টের পরে আরো খারাপ হয়েছে বললাম তো। আমার সাথে চ্যালেঞ্জ করুক কেউ চ্যালেঞ্জ করুক আমার সাথে। আমি তো ওখানে 50 বছর যাবত হাইকোর্টে ওকালতি করি, 50 ইয়ার্স, 50 বছর। কিন্তু আমি কিন্তু সিনিয়র অ্যাডভোকেট বাংলা। আমি তো বলছি ফজলুর রহমান সবাই চিনে বাংলাদেশে, উকিল যারা আছে 1 লক্ষ উকিল আছে, সবাই চিনে। আমি তো কইছি যে এই 5ই আগস্টের চেয়ে এখন যে কতগুলো জিনিস হইতেছে এইগুলো আরো অনেক বেশি কালো। এই কালো আইনগুলা, আইন বলবো না, কালো আদেশ, কালো কেন হইতেছে? সব জাস্টিস খারাপ না, সব জাস্টিস খারাপ না। যারা জাস্টিস আছে আমি বলছি দে আর দ্য ব্রিলিয়েন্ট। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে? হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক দলকে, বিএনপির বাইরে রাজনৈতিক দলকে আমাকে একটা নাম বলেন। জামাত বলবেন আপনি? জামাত তো সমস্ত ঘটনার ঘটন অঘটন পটিয়সী। যারা 1901 এনসিপি কি এইগুলা মেম্বারের ভোট পাইব ছেলে পেলে? আপনি চিলড্রেন কইছে, দ্যাট মাই চিলড্রেন। মেম্বার ইউনিয়ন পরিষদের মেম্বারের ভোট পাবে ফাও মানুষ। আমি আপনাকে দেখাইতে পারি, আমি বললাম যে একটা মানুষ রিক্সাওয়ালা যে বক্তৃতা করে এখন, হেও যদি পার্টি করে এদের চেয়ে বেশি মানুষ হবে। 1-2 দিন
10,000 হইব, পরে 10 জন হবে। আমি আপনাকে বলছি পলিটিক্যাল পার্টি বিএনপি আর জামাত আর অন্যগুলো হেফাজত তো নিজেরা পলিটিক্যাল পার্টি নিজেরাই বলে না, বা ইসলামী ঐক্যজোট বলেন আর ইসলামী আন্দোলন বলেন, ওই যে সংবিধান এটার কি আন্দোলন কয়, চরমনের পিসাবের দল, এই দল আর কমিউনিস্ট পার্টি ইত্যাদি তো বিএনপির সাথে বিভিন্ন ব্যাপারে একমত। আমার কথাটা একটু বলতে দেন, না হলে ভুল বুঝাবুঝি হবে। সেখানে জামাত ইসলাম তো গত আমার কাছে মনে হচ্ছে 54 বছর যাবৎ যে তাদের যে ষড়যন্ত্র এবং চক্রান্ত, তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য, সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা যে কাজ করছে, এবং তারাই হলো মূল শক্তি এখানে ওই কাজ করার, কালো অধ্যায় রচনা করার পিছনে। এবং আজকে তো এসে আমি মনে করি যে আমার 71 হারায় গেছে। তারা তো দীর্ঘদিন বলছে 47 আর 24 হইলো স্বাধীনতা, 71 হইলো কিছু না। প্রথম বলছে কিছু না, 71 মানে না। আমি কথাগুলো খুব বোঝার চেষ্টা করবেন, কিন্তু যখন ফজলুর রহমানদের মতো এই হতবাগাগুলা, ওই আজিজ সাহেবদের মতো হতবাগাগুলা কইছে এই আসিরে এখনো কিন্তু মুক্তিযোদ্ধা মরি নাই, এরা তো লিখেই ফেলছিল যারা মুক্তিযুদ্ধের নামে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে আল্লাহর কাছে মাপ চাও। ওদের পত্রিকায় লিখে ফেলছিল জামাত সমর্থন করছিল, তাদের শিবির সমর্থন করছিল, কিন্তু যখন ওই ঢেউয়ের সেই যে সুনামির বিরুদ্ধে যখন হাত তুলে দিছে মুক্তিযোদ্ধারা ফজলুর রহমানদের মতো, মানে কি বলবো, আমরা সেই সন্তানেরা, মুক্তিযুদ্ধের সন্তানেরা হাত তুলছে, এখন থামছে, এখন বুঝছে যে না, মুক্তিযুদ্ধকে বেশি আঘাত করলে বিপদ আছে। তারা তো জামাতের চক্রান্তের কারণেই আজকে বাংলাদেশের এই কালো অধ্যায় সৃষ্টি হচ্ছে। এবং দেশ যদি সর্বনাশ হয় কোনো কারণে, এখানে জামাতের প্রধান ভূমিকা থাকবে। শেষ করতে কথাটা আমার কথা। ধন্যবাদ।